কলতলা থেকে রাতের এঁঠোন বাসনপত্রগুলো ছাই দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে সরজু। শাশুড়ি বিনাবালা রসুই ঘর থেকে হাঁক ছাড়ে। বলি, ও মেজো বউ, কখানা বাসন মাজতে এবেলা পার করলে চলবে? বাজার এসে উঠোনে ঢেলে দিল বলে। কুটনো কোটা বাটনা বাটা সবই পড়ে রয়েছে যে, তাই এসব করবে কখন শুনি? বিনাবালা নামখানি যতটুকু মিষ্টি, ব্যবহার বোধ করি অতটা মিষ্টি নয়। সরোজের বড় যা আলাদা হয়েছে গত বছর। শাশুড়ির এসব হাঁক ডাক তার সহ্য হচ্ছিল না। স্বামীর কর্মস্থলে সে বাসা করেছে, তবে এই বাসা করা নিয়েও অশান্তি কম হয়নি একেবারে। বিনাবালা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। বাড়ির বউ গঞ্জে বাসা করে থাকবে তার আয়ত্ত ছাড়িয়ে এ নিয়ে কথা কম হয়নি ঘরে। সরোজের যা শিরাদা গায়ে মাখেনি। অবশ্য তার বড় জোর আছে, স্বামীর রোজগার ভালো। এখানেই তো সরোজ চুপ করে যায়। দুটো ছেলে নিয়ে বেকার স্বামীসহ শ্বশুরের ঘাড়ে বসে আছে। হোক যতই ওদের ছেলে, চারটে মুখ তো কম নয়। শ্যামল কিছু করতে চায় না, বড়ই আলসে। পরিশ্রমের কাজ তার পছন্দ নয়। তবে এই যে শ্যামল কোনো কাজ করতে চায় না, তাতে বিনাবালার কোনো সমস্যা নেই। নিজের সন্তান আর নাতিদের পাতে খাবার দিতে তার খুব একটা কষ্ট হয় না। সব কষ্ট এই পরের বাড়ির মেয়ে বিনা বেতনের গতরে খাটা ঝি সরজুর বেলায়। না, না খাইয়ে রাখে না। সে তো পুষ্টি মেনি আর ভলুকেও খেতে দেওয়া হয়। সরজুর বেলায় কেবল কোনো দিন মাছ থাকে না, আর কোনো দিন কেবল ঝোল ভাত, তো কোনো দিন এক হাতা ভাতে টান পড়ে। সরজু মুখ ফুটে কিছু বলেও না কখনো। কোন মুখেই বা বলবে? তার স্বামীর রোজগার নেই। এক এক করে চারটে মুখ তো কম নয় বাপু। বুঝে শুনে খরচ করতে হবে তো। আর মেয়ে মানুষের এত নোলা ভালো নয়। ঘরের বউয়ের তো নয়ই। দুটো খেয়ে বেঁচে বর্তে আছে, এই ঢের বেশি। এ বাড়ির উঠানের দুপাশে দুটো ঘর, এক পাশে একটা দোচালা ঘর, আর গেট সোজাসুজি চৌচালা টিনের ঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এ বাড়ির বউয়ের ভাতের পাতে এত টানাটানি চলে। পেট পুড়ে কবে খেয়েছে মনে করতে পারে না সরজু। সব সময়ই মনটা ছোট হয়ে থাকে। পুজোর প্রসাদ ছাড়া কোনো কিছু সমান ভাগ হয় না কখনো। কলতলা থেকে ধোয়া বাসনকোসন নিয়ে ঘরে রেখে আসে সরজু। ও মেজ বউ, বলি বেলা তো কম হলো না কো? বাজার সাদা এসেছে, সে খেয়াল আছে নাকি? দেখো কি কি দিল তোমার সৌর ঠাকুর। সরজুর চোখ যায় উঠোনের পানে। দুটো ব্যাগে করে সদাই আসে বাজার থেকে। একটা চটের ব্যাগে থাকে কাঁচা সবজি, অন্য ব্যাগে থাকে মাছ। মাংস এ বাড়ির কেউ ছোঁয় না, গুরু ঠাকুরের নিষেধ আছে। সরজুর শ্বশুর মহাশয় ছিলেন রেজিস্টার স্কুলের মাস্টার। রিটায়ার করেছেন বছর তিনেক আগে। জমি জমা পৈতৃক সূত্রে কম নেই একেবারে। আয় মন্দ নয় সেসব থেকে। কোনো সমস্যাও নেই বাইরে থেকে। যাবতীয় সমস্যা হেসেলে পড়ে থাকে সরজুর ভাতের থালায়। শ্বশুর মহাশয় সকালে উঠে ঘি চপচপে গরম ভাতে সিদ্ধে আলু চটকে খেয়ে নিয়ে বের হন। চৌরাস্তায় মিস্ত্রিদের মনোহারির দোকানে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের জ্ঞান জাহির করেন। এক ফাঁকে বাজার থেকে সাদাই কিনে ভ্যানে করে পাঠিয়ে দেন বাড়িতে। দুপুরে 12:30টায় ফিরে কলে তোলা জলে স্নান সেরে ছেলে আর নাতিদের নিয়ে দুপুরের খাবার সারেন। তাদের খাওয়া হয়ে গেলে পাত পেরে বসেন বিনাবালা। তার খাওয়া হয়ে গেলে ভাত জোটে সরজুর কপালে। শ্যামল বিনাবালার মেজ ছেলে। ছোটটি 5 বছর বয়সে নদীতে ডুবে মরেছে। সেই দুঃখ তার এখনো চাঙ্গা। সময় অসময় সুর করে কাঁদতে বসে, ঈশ্বরকে সাপান্তর করতে থাকে। সরজু বাজারের ব্যাগটা খুলে ফেলে। চটের ব্যাগ থেকে পটল গড়িয়ে উঠোনে ছড়িয়ে যায়, আর বের হয় একটা চাল কুমড়ো। এই কুমড়ো বলি দিয়ে সর্ষে বাটায় রাঁধতে হবে।
পটলের জন্য নারকেলের পুর করতে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বীণাবালা। অন্য ব্যাগটা থেকে জ্যান্ত কই মাছ ঘাড়ে ভর দিয়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তেল কই হবে আজ নাকি ভাপে দেবে? একদম বিলের তাজা কই, গরম ভাতের পাতে দারুণ স্বাদ। সরোজি নিঃশ্বাস ফেলে, তার পাতে জুটবে না হয়তো। বিয়ের সময় বাবা বলে দিয়েছিলেন, এ বাড়িতে তুমি অতিথি হয়েছিলে, যাদের কাছে যাচ্ছ তারাই তোমার আপন, সে ঘর তোমার নিজের। শ্মশান যাত্রার আগে বের হয়েও না মা। আপনজনের ঘরের তার প্রতিবেলায় শুনতে হয় পরের ঘরের মেয়ে। আচ্ছা, তাহলে তার বাড়ি কোনটা? সে কোন বাড়ির গিন্নি হবে? যবে গিন্নি হবে তবে কি সে পেট পুড়ে খেতে পাবে? সেদিন কবে? বীণাবালা চোখ বুঝলে তবে কি? মনে মনে নিজেকে ধিক্কার দেয় সরজু। পেট পুড়ে খাবার লোভে সে বীণাবালার মৃত্যু কামনা করছে। ছি ছি। আর বীণাবালার প্রস্থান হলেও সে জায়গা নিতে শ্রীরাধা ঠিক হাজির হয়ে যাবে। গিন্নি হবার লোভ শ্রীরাধা ছাড়বে নাকি? উঠোনের এক পাশে একটা ডালিম ফুলের গাছ, টুকটুকে লাল ডালিম ফুল ফুটে আছে। তার ঠিক পাশেই কাঠ টগর আর রক্তজবার ঝোপ। বীণাবালা রোজ সকাল সন্ধ্যা জল বাতাসা আর গাছের ফুল দিয়ে গৃহদেবতাকে তুষ্ট রাখে। ও মেজ বউ, কচ্ছপের গতিও তোমার চাইতে ঢের বেশি। যাও যাও, তাড়াতাড়ি মাচা থেকে দুটো নারকেল নিয়ে এসো। তোমার সৌর ঠাকুর নারকেলের পুর ভরা পটল খেতে চেয়েছেন। নারকেল নামিয়ে মাছগুলো কুটে দাও দেখি। ওমা ওমা, বাটনাটাও হয়নি যে, বলে চাল কুমড়ো এনেছে, সে খেয়াল আছে? সর্ষে মৌরি আর পোস্ত বাটতে হবে। সর্ষেতে দুটো কাঁচা ঝাল দিতে ভুলো না যেন। সরজু কোন উত্তর দেয় না। সকাল থেকে দুপায় এক জায়গায় হয়নি। ছেলেরা গিয়েছে স্কুলে, ফিরে এসে নদীতে ডুব দিয়ে আসবে। শ্যামল বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। বীণাবালাও সকালে খেয়ে শুয়েছিলেন। তার নাকি কাহিল লাগছিল। কাহিল লাগে না কেবল সরজুর। সারাদিন খেটে খুটে রাতে স্বামীর সাথে তাল মেলাতে না পারলে তখন আরেক বিপদ। পা টিপে না দিলে ঘুম হয় না শ্যামলের। কোনো কোনো দিন রাতে ঘুমে কেবল যখন চোখ লেগে আসে তখন মোল্লাবাড়ির আজানের আওয়াজ আসে। ঘুম ভেঙে যায় তখনই। বীণাবালা ডেকে তোলে। সকাল হয়, আলো ফুটতে থাকে। রসুই ঘরের পাশের কাঠবাদাম গাছটার পাতার আড়াল থেকে সূর্যি ঠাকুর আলো ছড়াতে থাকেন। আর তখন ঘরের বাইরে সারা রাত ধরে জ্বালা হলদে বাতির আলো স্নান হতে থাকে। সরজুর মাঝে মাঝে ছেলেবেলার কথা খুব মনে পড়ে। বাড়ি ভর্তি লোকজন, জ্যাঠাই আর কাকাইয়ের পরিবার একসাথেই থাকতো। হইচই, খেলা, ঠাম্মার পুজোর ঘরের সামনে দল বেঁধে অপেক্ষা করা। পুজো শেষে একটা তুলসী পাতা আর একটা বাতাসা নম করে খাওয়া। চোখের সামনে ভাসে বড় হাঁড়িতে ভাত বসানো হচ্ছে। ঠাম্মা ভাত নামিয়ে হাঁড়ির গা মুছে দিয়েছেন ন্যাকড়া দিয়ে। তারপর রান্না চড়িয়েছেন ডালের মনোহারা আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ। মুকুন্দ মাস্টার পড়াতে এসেছে। দল বেঁধে জোরে জোরে পড়ছে। এক এককে দুই, দুই এককে দুই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ। বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি শোনা। তিলের নাড়ু, মুড়ি, মুড়কি, মোয়া, সন্দেশ। এরপরে চোখ ভাসে সবাই লাইন দিয়ে খেতে বসেছে। কাঁসার থালায় দুবদের তরকারি, 3 রকমের ভাজা। খাবারের কথা মনে হতেই সরজুর গলার কাছে খিদে দলা পাকিয়ে আসে। বৌমা, তোমার সৌর ঠাকুর আসার সময় হয়ে গেল, এখনো মাছ কুটে উঠতে পারলে না? তুমি বাপু বড্ড ধীরু। দিচ্ছি মা, এক্ষুনি হয়ে যাবে বলে সরজু উঠানে ছাই আর আঁশবটি নিয়ে বসে। কই মাছের প্রাণ কি সাধে বলে? কেটে ফেলার পরেও মাছের প্রাণ যায় না, লেজ নাড়তে থাকে। বাটতে হবে নারকেলও। নারকেলের পুর
পটলে ভরে দিতে হবে। মাছ কাটা শেষ হতেই বিনাবালার ডাক আবার, ও বৌমা যাও তো, পুষ্কুনির পাড় থেকে গোটা কয়েক লাউয়ের পাতা তুলে আনো, কই ভাপে দিই আজ। অগত্যা হাতের কাজ ফেলে সরোজ ছুটল লাউ পাতা ছিঁড়তে। পিছনে একটা অগভীর পুকুর আছে, সেখানে কেউ নামে না। পাশ থেকে লাউ মাচা তুলে দেওয়া হয়েছে। সরোজে ফিরে আসে লাউ পাতা নিয়ে, বাটনা বাটা। এরপরে সর্ষে, হলুদ, মরিচ সব বেটে দেয় বিনাবালাকে। ও পাড়ার মালতীদি আশপাশ সব ঘরের বাসন মেজে দেয়। বিনাবালা তাকে রাখে না। সরোজু একবার কথা তুলতেই বিনাবালা বলেছে, ক পয়সা দাও বাছা সংসারে, এক এক করে মুখ তো কম নয়। তোমার তো সে চিনতে নেই, খালি পয়সা ওড়ানোর চিনতে। বেলা গড়িয়ে যায়, ভাত নামে, একে একে পুরভরা পটল, ভাপা, কই সবই নামে। স্বামী আর ছেলেকে খেতে দিয়ে বিনাবালা একটু বোয়াকে বসে। তার কেমন যেন বুক ধড়পড় করে হুট করে, খেতে পারে না আরাম করে। সরোজুর কপাল ভালো আজ, পাতে ছোট একটা মাছ আছে। আরাম করে কয়েক নলা ভাত মুখে দিল যখন, ধপ করে আওয়াজ হলো। সরোজু হেঁসেল থেকে বাইরে তাকিয়ে দেখে বিনাবালা বোয়াক থেকে গড়িয়ে উঠানে পড়েছে। ভাত রেখে উঠতে ইচ্ছে করে না তার, গপাগপ কয়েক নলা মুখে পুড়ে দেয়। ততক্ষণে শ্যামল উঠানে চলে এসেছে। মেজ বউ, সরোজু কোথায় গেলে? শিগগির এসো দেখিনি, দেখো মায়ের কি অবস্থা হয়েছে। কোথায় গেলে? ও মা, মা গো, কথা বলো। সরোজু পাতের ভাত শেষ করে তবে ওঠে। ততক্ষণে বিনাবালার ইহলীলা সাঙ্গ হয়েছে। আহা, বড় ভালো মানুষ ছিলেন, নরম মনের, কোনোদিন কাউকে একটাও কটু কথা বলেননি। দান করতেন আঁচল ভরে। এমন ভালো ভালো কথা ওঠে পাড়া প্রতিবেশীদের মুখ থেকে। সরোজু চুপচাপ শোনে। সন্ধ্যার মধ্যে বিনাবালা চিতায় উঠে পড়েন। সময় দ্রুত শেষ হয়। মায়ের মৃত্যুর পরে হবিষ্যি গ্রহণ করে, ব্রহ্মচার্য পালন, পূরক পিণ্ডদান, মস্তক মুণ্ডন করে অসহ্য পালন করে শ্যামল। একসময় অসহ্যকাল কাটে। শাশুড়ি ঠাকুরন গত হয়েছেন, বড় বউ কি সংসারের হাল ধরতে আসবে এবার? সরোজ মনে মনে শক্ত হয়। তার সংসার কাউকে এসে জায়গা নিতে দেবে না সে। অবশ্য সরোজুর এই ভয় অমূলক হয়ে যায় যখন শিরাধা জানায় সে গঞ্জের বাসা ছেড়ে আসবে না গ্রামে, কালে ভদ্রে বেড়াতে আসবে, এটুকুই। বাড়ির সব দায়িত্ব সরোজুরই এখন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে গিন্নি হয়েছে। সৌর ঠাকুরের বয়স হয়েছে, তাকে সময় মতো খেতে দিতে হয়। স্বামী, দুই ছেলে নিয়ে সরোজুর ব্যস্ততার শেষ নেই। শ্রীরাধা বেড়াতে এসেছে এক বৈশাখে, তার যত্নের কোনো ত্রুটি রাখল না সরোজু। দুপুরে স্বামী, ভাসুর, ঠাকুর, সৌরমশাই ছেলেদের খেতে দিল পাত ভরে। শ্রীরাধা আর সরোজু দুই যা একত্রে খাবে। খেতে বসে শ্রীরাধা দেখলো বড় বড় দুটো কই মাছ দুইজনের প্লেটে। শ্রীরাধা মনে করে দেখলো বড় মাছ ছিল গোটা কয়েক, তা বলে বাড়ির পুরুষ মানুষদের অপেক্ষাকৃত ছোট মাছ দিয়ে খেতে দেয় না। এ কেমন অনাসৃষ্টি কাণ্ড ভাই? সরোজ হাসে। অনাসৃষ্টি নয়, বিনাবালার দিন শেষ। এখন এ সংসার সরোজুর। গিন্নি হয়েছে সে, এখন নিয়ম পাল্টেছে। পাল্টে যাওয়া নিয়মে বাড়ির মেয়েরা বড় মাছ খাবে, পেট ভরে ভাত খাবে। সারাদিন কাজ করে আধ পেট খাওয়ার নিয়ম এখন আর চলবে না। তাড়াতাড়ি খাও দিদি, মালতীদি ঢুকবে খানিক বাদে। এটো বাসন ধুয়ে মুছে তবে যাবে। ও বেলায় রান্নার ব্যবস্থা করতে হবে তো, এতগুলো মানুষ, মুখ তো কম নয়। শ্রীরাধা ভীষণ অবাক হয়ে সরোজুর দিকে তাকিয়ে থাকে। সরোজু সত্যি গিন্নি হয়েছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।